শুভ দিন। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে যেই ব্যাপারটা নিয়ে বলতে চলেছি সেই ব্যাপারটায় যাওয়ার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে তার চরণে শত কোটি প্রণাম জানালাম। এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা করনি যদি আমাকে যোগ্য মনে করো, যদি আমার কথা বলা তোমাদের ভালো লাগে, তোমাদের মন ছুঁয়ে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার খুব দরকার। তো আমার বক্তব্য আমি এগিয়ে নিয়ে চলছি। আমার নিজেরই তুতো দাদা, মাস্ততো পিস্ততো জ্যাঠতো সেরকম দাদা, আমার থেকে প্রায় 9 বছরের বড়। তো সে ঈশ্বর বিশ্বাস করে না, বাড়িতে কোনো তার ঠাকুর দেবতার ছবি নেই, সে কর্মকে বিশ্বাস করে। কারণ সে বলেছে আমি যদি বাড়িতে বসে থাকি তাহলে ঈশ্বর কি আমাকে খাওয়াবে, এটা একটা যুক্তি দিলাম। এরকম নানাবিধ যুক্তি সে দিয়ে থাকে। এবং সে মৃত্যুর পর যে শ্রাদ্ধা অনুষ্ঠান সেটাও বিশ্বাস করে না। কোনো কিছু মানে অশৌচ, শুভ শৌচ, কালাও শৌচ, আতুর ঘর, মানে যে কোনো কিছুই আমাদের যা ও বলে এগুলো সব কুসংস্কার, সে বিশ্বাস করে না। ভালো কথা। কিন্তু তার মা, সে এখন নেই পৃথিবীতে, এবং তার স্ত্রী যখন নতুন বিয়ে হয়ে এসেছিল, এখন তারা শ্বশুর শাশুড়ি কেন, তারা দাদু ঠাকুমাও হয়ে গেছে। তা যখন তার বউ এসেছিল সে নাকি পুজো আচ্ছা করতো, কিন্তু সে স্ট্রিক্টলি বারণ করে দিল এ বাড়িতে পুজো আচ্ছা করা যাবে না, কোনো উপোস করা যাবে না, ঈশ্বরকে মানা যাবে না। এবং তাদের যখন একটা ছেলে হলো, তখন সেই বউ মানে আমার বৌদি, সে তখন তার ইচ্ছে হলো সে ষষ্ঠী পুজো করবে, কারণ তার বাপের বাড়িতে এইসবের চল ছিল। জানো, প্রথমবার যখন তার ছেলে 1 বছর বয়স, তখন সে প্রথম ষষ্ঠী করতে চলেছে। তো সকালবেলা যে জল খাবার খায় না, খেতে বসে, তো যেই সময় সে জল খাবার খেত সেই সময় তার স্বামী মানে আমার দাদা ভাত টাত খেয়ে সে তার কাজের জায়গায় চলে যেত। সে একটি সরকারি ব্যাংকে চাকরি করত, তো চলে যেত। তো সেদিনকে সে ওই ষষ্ঠী করবে বলে তো সে জলও খাবে না, খাবার তো খাবেই না, একেবারে বাবার মাথায় জল দিয়ে এসে তারপরে এই সাবু ভেজানো খাবে, এটাই নির্ধারিত। কিন্তু সে সেদিনকে খেতে বসেনি তার সঙ্গে, মানে যখন তার বর ভাত খাচ্ছে তখন সে ব্রেকফাস্ট করে, মানে জল খাবার খায় আর কি। তো বসেনি কেন, তো কেন আগে তুমি খেতে বসছো না কেন? বলছে যে আজকে হ্যাঁ খাবো, একটু পরে খাবো, আমার রান্নাঘরের কিছু কাজ বাকি আছে। কিন্তু সেই আমার দাদা খুব চালাক, সে তখন ধরে নিল ষষ্ঠীর ব্যাপার। তখন সে তার বউকে ডেকে নিয়ে এসে সামনে বসিয়ে খাওয়ালো, খাইয়ে জল খাইয়ে বলল আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে এই বাড়িতে কোনো উপোস, কোনো পুজো করা যাবে না। ঠিক আছে, তুমি নিজে মানো না, ভালো কথা, কিন্তু কাউকে তুমি দাবিয়ে রেখে নিজে যা বলছো সেটা তাদের উপর চাপিয়ে দেবে, সেটাও তো ঠিক কথা না, না? তো তার ফলে সে আর 2-1বার চেষ্টা করেও তার বউ যখন পারলো না এসব করতে, হ্যাঁ তখন সে হাল ছেড়ে দিল। মনে মনে সে ঈশ্বর মানে, হয়তো তার ঈশ্বর তার মনেই আছে, কিন্তু তার পুজো পার্বণ করার অনুমতি নেই, তাকে অ্যালাউ করা হয় না। এরকম ভুরি ভুরি উদাহরণ অনেক বাড়িতেই আছে, শুধু পুজো আচ্চার ক্ষেত্রে না, অনেক কিছুর ক্ষেত্রে এইরকম পুরুষের যে বাড়ির কর্তা তার ইচ্ছেটাই শেষ কথা। কিন্তু এমন না যে আমার এই দাদা তার বউ যে চাকরি করতো না, তা কিন্তু নয়। একমাত্র দাঁড়া 1 মিনিট, বেল বাজে। তো এইরকম শুধু পুজো আচ্ছার ব্যাপার বা এতে সীমাবদ্ধ না। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছি, এমন তো না যে আমার যে বৌদি সে চাকরি করতো না, সেও একজন সরকারি স্কুলের টিচার ছিল, যে এটা বলতে পারো যে আমি রোজগার করে আনি
বলে আমার অধীনে থাকতে হবে তা না, সেও রোজগার করে আনে, তারও কন্ট্রিবিউশন সংসারে আছে, তাই না? এইরকম জিনিস আমাদের পাশের বাড়িতেও দীপা, যার কথা বলি সবসময়, আমার বান্ধবী, যে মারা গেছিলো বাচ্চা হতে গিয়ে, তার বাবা জানো, তার কথাই হলো বাড়িতে শেষ কথা। ইভেন জানো রান্না, যেটা তার বউ কীরমভাবে রান্না করবে, কোন মাছটা কোনভাবে হবে, কে কি খাবে, সবই তার সে নির্ধারণ করে দেবে। যেমন ইলিশের সিজনে ইলিশ এসেই যাবে এসেই যাবে, ছেলেমেয়েরা তখন বলতো বাবা আর খেতে পাচ্ছি না, 3 ছেলে মেয়ে বলছে বাবা আমাদের আর ইলিশ মাছ ভালো লাগবে না, কিন্তু তার যেহেতু ভালো লাগছে তাকে খেতেই হবে। এবং আমরা সাধারণত কি সর্ষে বাটা দিয়ে ইলিশ খাই, ইলিশ ভাপা খাই, এরম তো খাই। এবং সে যদি মনে করে যে ইলিশের ওই প্রিপারেশনগুলো হবে না, কচু দিয়ে আলু দিয়ে হবে, আমি বলছি না আমি খাইনি, কিন্তু হয়তো অনেকে খায়, হয়তো সেই প্রিপারেশনটাও ভালো, যেমন বেগুন দিয়ে তো আমরা খাই, সে যদি বলে থাকে আজকে কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ করতে হবে। যদি সে বলে থাকে যে আজকে কুমড়ো দিয়ে ইলিশ মাছ করতে হবে, সেটা করতে হবে। সে যদি বলে থাকে আজকে পাঁঠার মাংসটা কাঁচা লঙ্কা বেটে করতে হবে, তবে সেটাই করতে হবে। কোনো হয়তো বড় পাকা পোনা এসছে, সেটা সাধারণত কীরকম কালিয়া করা হয় বা পেঁয়াজ দিয়ে মাখা করে রান্না করা হয়, কিন্তু সে যদি মনে করে না আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে একটা পাতলা ঝোল হবে, তাহলে সেটাই করতে হবে। এমনকি জানো অনেক বাড়িতে বাচ্চারা তো মাছ খেতে চায় না, তো আমার বাড়িতেও আমার ছোট মেয়ে আছে, তো সে মাছ মাংস ডিম মানে আমিষ খাবার কোনো কিছু খায় না। তো আমি হয়তো অনেকবার তাকে চেষ্টা করেছি খাওয়াতে, কিন্তু সে বমি করে ফেলতো, সে অসুস্থ হয়ে পড়তো। তখন ডাক্তার বলেছিল যেটা খায় সেটাই খাও, পেটটা তো ভরতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার, এমন তো না যে তেলে ভাজা, মানে তেলে ভাজা বলতে আমি আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা দিয়েই ভাত খাওয়াবে সে ভালোবাসে বলে তা না, পুষ্টিকর খাদ্য তাকে দিতে হবে। অনেক অবাঙালিরা তো নিরামিষ খায়, তো তাদের শরীরেও তো পুষ্টি যাচ্ছে। এই ক্ষেত্রে যে এই মানে দীপার যে ছোট ভাই, সে মোটেই মাছ খেতে ভালোবাসতো না, তার একটু ডাল সেদ্ধ, মানে ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ হলেই সে খুশি। কিন্তু জানো তার বাবা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাকে মাছ খেতেই হবে, এই রকম জোর জবরদস্তি। তো কথাগুলো কেন বললাম সেটাই বলছি। এদের কি এই যে পুরুষ যে মানুষটি বাড়িতে থাকে, তার এই আধিপত্য, তার এই কি বলবো, মানে তার কথাই শেষ কথা হবে, এইটার প্রাধান্য বা এই গুরুত্বটা দেওয়ার পেছনে কে আছে বলো তো? আমরা বাড়ির মেয়েরা। জানো আমি যখন গোখেল কলেজে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়তাম, তখন আমার পাশে হিস্ট্রি ছিল। তো হিস্ট্রির একজন টিচার খুব সুন্দর একটা কথা বলেছিল, কার পরিপ্রেক্ষিতে বলেছিল বলছি, সেটা হলো অনেক 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 মানে কয়েকশো হাজার বছর আগে মেয়েরা কিন্তু লেখাপড়া করত। অনেক জায়গাতেই দেখা গেছে মেয়েরা বিশাল বিদ্বান, এবং তারা পুরুষের থেকেও বুদ্ধিতে এবং বিদ্যাতে অনেক এগিয়ে ছিল। কিন্তু যখন পুরুষ দেখলো যে মেয়েরা তো আমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে, তারা যা যা কথা বলছে সত্যি মিলে যাচ্ছে, এবং তারা তাদের কথা কে সত্যি বলে মানাও হচ্ছে। যেমন আমার মায়ের দিদার শুধু অক্ষর জ্ঞান ছিল, আমার দিদা ক্লাস 4 পাস ছিল। তো এই রকম সময়টা, এই পিরিয়ডটার কথা বলছি, তারা কি দেখেছে, তাদের মা, মানে আমার মা দেখে এসছে, তার মা দিদিমা, ওই হয়তো অক্ষর জ্ঞান আছে ওই সময়টা, ওই এরাটা, ওই হ্যাঁ তো আছে। কেন বলো তো লেখাপড়া বন্ধ করে দিল? ওই কারণে যে মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে, তাদের কথার যুক্তি আছে, তাদের তো দাবিয়ে রাখতে হবে, নিজের পায়ের তলায় পিষে রাখতে হবে না, তারা এগিয়ে গেলে তো চলবে না। তো আমাদের ওই টিচার, মানে আমাদের যে হিস্ট্রি পাশে পড়াতো, যতদূর মনে হয় আমার এ বি বলতাম আমরা,
তো উনি আমাদের এই কথাটা বলেছিলেন, মানে একটা উদাহরণ দিয়ে বলেছিলেন, সোনা। সোনা তো একটা ধরো রূপো, তামা, লোহা এই রকমই একটি ধাতু, মানে একটা ধাতুই তো। এই এই সোনা নামক ধাতুটির এত মূল্য কেন? কেন মূল্য বলো তো? এই মূল্য আমরাই দিয়েছি। একে যদি আমরা ওই লোহা লক্কর, তামা পেতলের মতন মানে গণ্য করতাম, তাহলে কি এর এত মূল্য হতো, এত কদর হতো? কখনোই না। এর মূল্য আমরাই বাড়িয়েছি, এর কদর আমরাই বাড়িয়েছি। তো সেই রকমই জানো তো, এই পুরুষদের কিন্তু কারা বাড়তে দিয়েছে বলো তো? আমরাই বাড়তে দিয়েছি। তাদের তাদের কথাকে আমরা মনে হয় যে একেবারে ঈশ্বর যেন স্বয়ং এসে আমাদের বলছে। এখন যুগ পাল্টেছে, এখন আমরা আমাদের মতামত দিই, এবং আমাদের পুরুষরাও অনেক পাল্টে গেছে। আমার স্বামী তো অনেক কিছু করার আগে আমার কাছ থেকে পরামর্শ নেয়, এমনকি যেন আমার বাপিও নিত। আমার বাপি শুধু আমার মা না, আমাকেও বলতো এটা ঠিক হচ্ছে, এটা কিনতে যাবো, এটা কি ঠিক হচ্ছে, এর কথা কিন্তু বলতো। এই যুগে স্বামী স্ত্রী মানে আমাদের পরের জেনারেশন, তারা কিন্তু সুন্দরভাবে মিলেমিশে সংসার করছে, এবং যেমন আমরা যেমন হোম মেকার, তেমনি কিন্তু এখন অনেক ক্ষেত্রে হোম হাজব্যান্ডও হয়। তারা বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম করে এবং বাড়ির কাজকর্ম করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা হয়তো রোজগারই করে না, তাদের ছেলে মেয়েদের দেখাশুনো করা, স্কুল দিয়ে আসা নিয়ে আসা করে। এতে কোনো লজ্জা নেই, কারণ তাদের স্ত্রীরা ভালো রোজগার করে। মানে হোম বেকারের মতন হোম হাজব্যান্ডটাও আজকাল প্রচলন হয়েছে। আমি দেখতেই পাচ্ছি, অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। খুব ভালো, অনেক মানে সমাজের এতটা যে পরিবর্তন হয়েছে এতে আমরা খুশি। কিন্তু সব বাড়িতে কিন্তু তা নয়। এখনো পর্যন্ত অনেক বাড়ি আছে পুরুষ শাসিত বাড়ি বলতে পারো। এদেরকে আমরাই অ্যালাউ করেছি মাথায় তুলে মানে চড়ে নাচার জন্য। আমরা যদি প্রথম থেকে তাদের আঙুল দিয়ে বলে দিতাম না এটা না, ওটা না, ওটা ঠিক না, ওটা তুমি যেটা বলছো ঠিক না, এটা করেও দেখা যেতে পারতো। বা আজবার সুন্দরভাবে আঙুল উঁচু করে না করেও যদি আমরা বলতে পারতাম, দেখি না আজকে রান্নাটা এরম করে দেখি না, বা ঘরটা আমি এরমভাবে গুছোই না, দেখো না এই রঙের জামাটা পরে তোমাকে মানায় কিনা দেখো না। ধরো ওইটা দেখে করে হয়তো তারা যাদের কোনো ইগো নেই তারা হয়তো বলে বাহ এটা করে তো বেশ ভালো হয়েছে, বা এই রান্নাটা তোমার মতন করে তো ভালো হয়েছে। কিন্তু অনেক বাড়ির পুরুষরাই কিন্তু এই ইগো ছাড়তে পারে না। তাই বলছি যে আমরাই এদের অতিরিক্ত মূল্য দিয়েছি। দায়ী কিন্তু আমরাই দায়ী এই জন্য। তাই জন্য নিজেদেরকে সেরমভাবে গড়ে পিটে তোলো যাতে তোমরা মুখোমুখি দাঁড়িয়ে তোমাদের বক্তব্য, তোমাদের ইচ্ছে, তোমাদের চাহিদাগুলো তোমরা সামনে ধরতে পারো। আমার মামা শ্বশুরের বাড়িতে তাদের ছেলের বউদের, মানে তারা আমার যা হয়, তাদের কোনো মানে অন্য কোনো ড্রেস তো দূরস্থ, তারা ভাবতেই পারে না। মেয়ে মানে সালোয়ার কামিজ যেটা হলো ভদ্র সভ্য ড্রেস, এমনকি আমি বলবো শাড়ির থেকেও অনেক ভদ্র সভ্য। কারণ শাড়িতে যখন আমরা কোমর দিয়ে গুজে কাজ করবো আমাদের পেটের অংশটা দেখা যায়, কিন্তু সালোয়ার কামিজটা তো পুরো মানে কামিজটাতে পুরোটাই ঢাকা থাকে জানো। সে তাদের বাড়িতে মানে সালোয়ার কামিজ পরারও হুকুম নেই, তারা কোমরে কাপড় গুজে বাড়িতেও, এমনকি বাড়িতে নাইটি, রাত্রিবেলা নাইটি পরে শোবারও হুকুম নেই, এখনো পর্যন্ত এই শতাব্দীতেও নেই। অথচ সেই পুরুষটি কিন্তু কি ধুতি পরে ঘুরছে তা না, সে তো একটা হাফ প্যান্ট বা বালমুড়া প্যান্ট পরে সে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সে তো এসি চালিয়ে খালি গায়ে শুয়ে আছে। একটা মেয়ে তো খালি গায়ে শুয়ে থাকতে পারবে না, কিন্তু মিনিমাম কমফর্টটুকু, মিনিমাম আরাম যেই পোশাকে পাবে, একটা নাইটি পরে বা বাইরে চট করে বাজার, যেমন আমার মামাতো শ্বশুরের বাড়ির যে বউ আমার যা হয়, সে কিন্তু একটা হাই স্কুলে চাকরি করে। সে বাড়িতেও কোমরে কাপড় গুজে করছে, বাড়ির কাজকর্ম রান্নাবান্না করছে, প্লাস বাইরেও যাচ্ছে, তার কাপড় হাই স্কুলে শাড়ি পরতেই হবে। তার কিন্তু ওইটা মানে ওইটুকুনিও স্বাধীনতা নেই।
এরা মেনেও চলছে, মানে নিজেরা চাকরি করা সত্ত্বেও এরা মেনে চলছে। কেন চলবে? নিজেদের কথা একটুও কি ভাববো না আমরা? নিশ্চয়ই ভাববো। তো আমার কথাটা তোমরা একটু ভেবে দেখো। যেমন সোনাকে আমরাই মূল্য দিয়েছি এবং পুরুষকেও আমরাই মূল্য দিয়েছি, আমরা মেয়েরা, তার জন্য দায়ী আমরাই। কেমন লাগলো আজকে আমার বক্তব্য প্লিজ জানিও এবং আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। বাই বাই, থ্যাংক ইউ।